আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইকোলজির স্টাডি অফ ফিজিক্যাল ফ্যাক্টরস এবং লজ অফ লিমিটিং ফ্যাক্টরস। প্রথমেই আসি স্টাডি অফ ফিজিক্যাল ফ্যাক্টরসে। আমরা আগের দিন পড়েছি যে এনভায়রনমেন্ট দুটি কম্পোনেন্ট নিয়ে তৈরি হয়। প্রথমটি হলো অ্যাবায়োটিক কম্পোনেন্টস এবং দ্বিতীয়টি হলো বায়োটিক কম্পোনেন্টস। অ্যাবায়োটিক কম্পোনেন্টসগুলিকে আমরা আবার বেশ কতগুলি অংশে ভাগ করতে পারি, যেমন ক্লাইমেটিক ফ্যাক্টরস, যার আন্ডারে সানলাইট, টেম্পারেচার, ওয়াটার, উইন্ড এগুলো পড়ে। টোপোগ্রাফিক ফ্যাক্টরস, যার মধ্যে হাইট, অ্যাটমসফেরিক প্রেশার এগুলো পড়ে। এডাফিক বা সয়েল ফ্যাক্টরস, যার মধ্যে আয়োনাইজিং রেডিয়েশনস, স্যালাইনিটি, পিএইচ, ম্যাক্রো অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্টস এগুলো পড়বে। যদিও আমরা এগুলোকে এইভাবে ভাগ করেছি, কিন্তু কিছু ফ্যাক্টরস আছে যারা কিন্তু ওভারল্যাপিং, যেমন আয়োনাইজিং রেডিয়েশন আমরা টোপোগ্রাফিক ফ্যাক্টরসের মধ্যেও ফেলতে পারি। পিএইচ বা স্যালাইনিটি ওয়াটারের সাথেও অবশ্যই যুক্ত হবে। তো এরকমভাবে ভাগ করলেও এগুলো কিছুটা ওভারল্যাপিং হিসাবে আমরা দেখতে পাবো। আর বায়োটিক কম্পোনেন্টসের মধ্যে আমরা যেগুলো দেখতে পাবো সেগুলো হলো প্রোডিউসার্স, যারা মেনলি খাদ্য উৎপাদন করবে, কনজিউমার্স, যারা সেই উৎপাদিত খাদ্য গ্রহণ করবে, সেটাকে আমরা আবার বেশ কিছু ভাগে ভাগ করতে পারি, যেমন প্রাইমারি কনজিউমার্স, সেকেন্ডারি কনজিউমার্স, টার্সিয়ারি কনজিউমার্স এরকম। আর থার্ড কম্পোনেন্টটি হলো ডিকম্পোজার্স, যারা মৃত পচা গলা খাদ্য গ্রহণ করে। যাই হোক, আমাদের বায়োটিক কম্পোনেন্টটা আমাদের আলোচ্য বিষয় না হলেও এই অ্যাবায়োটিক কম্পোনেন্টসের আন্ডারে থাকা বেশ কিছু ফ্যাক্টরসকে আমরা ফিজিক্যাল ফ্যাক্টরস হিসাবে কাউন্ট করি। সেই ফ্যাক্টরসগুলো কী কী? যেমন সানলাইট, আয়োনাইজিং রেডিয়েশন, টেম্পারেচার, ওয়াটার, স্যালাইনিটি, পিএইচ, অ্যাটমসফেরিক গ্যাসেস, প্রেশার, ম্যাক্রো অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্টস। তাহলে এই ফ্যাক্টরসগুলিকে এবার আমরা একে একে ডিটেলসে দেখব। প্রথমেই আসি সানলাইটে। আমরা সবাই জানি সানলাইট হলো পৃথিবীর মধ্যে সব থেকে বড় সোর্স অফ এনার্জি, বা জীবনের উৎপাদনের জন্য, জীবনের উৎপত্তির জন্য এই সানলাইটের কিন্তু একটা বড় গুরুত্ব কিন্তু রয়েছে। এছাড়াও প্রতিটি জীবের যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটাও কিন্তু লাইট দ্বারা বেশ কিছুটা অ্যাফেক্টেড হয়। আমাদের ইকোলজিতে তিনটি বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো সানলাইটের ওয়েভলেন্থ বা তরঙ্গদৈর্ঘ্য, ইন্টেন্সিটি বা তার তীব্রতা, এবং ডিউরেশন, কতটা সময় ধরে সেই আলোটা এখানে পড়ছে। তো প্রথমেই আসি ওয়েভলেন্থে। তো ডান দিকে আমরা একটা এই যে ছবি দেখতে পাচ্ছি, যেটা হলো সানলাইটের স্পেকট্রাম। এই স্পেকট্রামটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে এখানে তিনটে জিনিস কিন্তু দেখানো হয়েছে। এক হলো এনার্জি, দুই ওয়েভলেন্থ, তিন ফ্রিকোয়েন্সি। বাঁ দিক থেকে যদি খেয়াল করি, তাহলে ওয়েভলেন্থ ক্রমশ ছোট থেকে, অর্থাৎ 10⁻11 থেকে 10⁻10, 9 এরকম করে কমতে কমতে 1, তারপর 10⁻1, 2, 3 এরকম করে বাড়ছে। অর্থাৎ বাঁ দিক থেকে ওয়েভলেন্থ ক্রমশ ছোট থেকে বড়র দিকে যাচ্ছে। কিন্তু দেখো এনার্জি কিন্তু বাঁ দিকে বেশি, ডান দিকে কম, ইনক্রিজিং এনার্জি এদিকে অ্যারোতে দেখানো আছে। অর্থাৎ এদিকে যে রেগুলো রয়েছে সেগুলোর হচ্ছে এনার্জি বেশি হবে, এদিকেরগুলো কম হবে। তাহলে ওয়েভলেন্থ বাড়লে এনার্জি কমবে। আবার ফ্রিকোয়েন্সির ক্ষেত্রেও তাই, এখানে ফ্রিকোয়েন্সি দেখো বেশি, এখানে কম। তাহলে ওয়েভলেন্থের সাথে ফ্রিকোয়েন্সি বা এনার্জি সম্পর্কটা হলো ওয়েভলেন্থ যত বাড়বে ফ্রিকোয়েন্সি এবং এনার্জি তত কমবে, ইনভার্সলি প্রপোর্শনাল। এবার এই যে টোটাল স্পেকট্রামটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে এই গামা রে, এক্স রে, ইউভি রে এগুলো হচ্ছে প্রচণ্ড শক্তিশালী। তার তুলনায় ভিজিবল রে কম শক্তিশালী, যেটা আমরা দেখতে পাই। আর তার বাইরে ইনফ্রারেড, মাইক্রোওয়েভ বা রেডিও ওয়েভ এগুলো হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য আরও বেশি হওয়ার জন্য এগুলো কিন্তু অনেক কম শক্তিশালী। ঠিক আছে? তো বায়োস্ফিয়ার আমরা আগের দিন পড়েছি, হোয়াট ইজ বায়োস্ফিয়ার। তো বায়োস্ফিয়ারের যে ইভলিউশন হয়েছে, সেই ইভলিউশনটা এইভাবেই হয়েছে যাতে ক্ষতিকারক রশ্মিগুলোকে মিনিমাইজ করা যায় এবং যেটা ইউজফুল যে রেসগুলো সেগুলোকে প্রপারলি ইউটিলাইজ করা যায়। যেমন আমরা সালোক সংশ্লেষের ক্ষেত্রে দেখতে পাই যে ভিজিবল স্পেকট্রামের মধ্যে স্পেসিফিক কিছু ওয়েভলেন্থ কিন্তু আমরা সালোক সংশ্লেষে উদ্ভিদরা ব্যবহার করছে দেখতে পাই, কিন্তু বাকি যে ওয়েভলেন্থগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার হয় না। ইভেন আমাদের যে অ্যাটমসফিয়ারের মধ্যে কিন্তু বেশ কিছু রে
ঢুকতেই পারে না, প্রোটেক্টেড কন্ডিশনে আমরা থাকি, যেটা আস্তে আস্তে কিন্তু খারাপের দিকে যাচ্ছে। ওজোন লেয়ার আস্তে আস্তে আমাদের ধ্বংস হওয়ার জন্য আল্ট্রাভায়োলেট রে আমাদের এখানে ঢুকতে পারছে, কিন্তু প্রাইমারিলি কিন্তু এই রেগুলোকে এনভায়রনমেন্টে ঢুকতে যাতে না পারে তার ব্যবস্থা কিন্তু ছিল। তাহলে ক্ষতিকারক রশ্মিগুলো ঢুকতে পারবে না, ভালো রশ্মিগুলো এখানে ঢুকতে পারছে, বা ইউজফুলগুলোকে আমরা ঢুকতে দিচ্ছি। নেক্সট হলো ইন্টেন্সিটি বা তীব্রতা, যার ইউনিট হলো ক্যান্ডেলা। ওয়েভলেন্থকে আমরা ল্যামডা দিয়ে দেখাই, এটা হচ্ছে ক্যান্ডেলা বা সিডি দিয়ে দেখানো হয়। তো ইন্টেন্সিটিটাকে আমরা একটু ভাবতে পারি যে ইন্টেন্সিটি বলতে কি বোঝায়, তীব্রতা বলতে কি বোঝায়। একটা যদি আমরা ভাবি, একটা কম তীব্র কোনো আলো, একটা যদি 3 ওয়াটের বাল্ব হয় আর একটা 100 ওয়াটের বাল্ব হয়, তাহলে সেখানে আমরা দেখব 3 ওয়াটের বাল্বের দিকে তাকানোটা অনেক ইজি, কিন্তু 100 ওয়াটের বাল্বের দিকে তাকানোটা অনেক ডিফিকাল্ট হয়। তো একই রকমভাবে সমস্ত জীবের ক্ষেত্রে এই ইন্টেন্সিটিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন গ্রীষ্মকালের দিনে সূর্যের আলোটার জোর খুব বেশি হওয়ার জন্য আমাদের পার্সপিরেশন শুরু হয়ে যায়, কিন্তু শীতকালে আমাদের সেই সমস্যাটা হয় না। তাহলে সূর্যের আলো কতটা তীব্রতা নিয়ে পৃথিবীর বুকে পড়ছে তার উপরে জীবেদের কিন্তু অ্যাক্টিভিটি ডিপেন্ড করবে। আমরা গ্রীষ্মকালের দিনে আমরা ছাওয়ার মধ্যে চলে আসতে পারি, কিন্তু উদ্ভিদরা সেটা করতে পারে না। তাই অনেক ক্ষেত্রে আমরা দেখব যে কিছু উদ্ভিদ ঝিমিয়ে পড়ছে, বা কিছু উদ্ভিদ হয়তো তাতে ইভলিউশন হয়ে গিয়ে তারা কিন্তু তাতে অ্যাডাপ্টেড হয়ে গেছে। যেমন সেটা আমরা দেখতে পাই C3 প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু দেখা যায় তারা ঝিমিয়ে পড়ে বা অধিক তীব্রতায় হচ্ছে তাদের শালক সংশ্লেষ বন্ধ হয়ে যায়, কিন্তু C4 প্ল্যান্ট বা ক্যাম্প প্ল্যান্টসদের ক্ষেত্রে কিন্তু সেই প্রবলেমটা হয় না। আরেকটা ঘটনা হলো ডিউরেশন, অর্থাৎ সূর্যের আলো কতক্ষণ পৃথিবীতে পড়ছে তার উপর হচ্ছে বিহেভিয়ার কিন্তু নির্ভর করবে। যেমন আমরা ফটো পিরিয়ডিসিটি বলি, নকটার্নাল, ডায়ার্নাল, এরকম বেশ কিছু টার্ম আমরা এখানে ইউজ করি। যে সমস্ত প্রাণীরা রাতে অ্যাক্টিভ হয় তাদেরকে আমরা নকটার্নাল বলি, যারা দিনের বেলা অ্যাক্টিভ হয় তাদেরকে আমরা ডায়ার্নাল বলি, এরকম। বা উদ্ভিদদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, যেমন ফটোট্রপিক মুভমেন্ট, আলোর দিকে যে যাওয়ার যে টেন্ডেন্সি, এগুলো আমরা খেয়াল করতে পারি। এর বাইরে যদি বলতে হয় তাহলে হাই এনার্জি যে ইউভি, এক্স রে, গামা রে এগুলো রয়েছে, এগুলো এতদিন পরিবেশে ঢুকতে পারতো না, কিন্তু যেহেতু পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, পরিবেশ চেঞ্জ হচ্ছে, এখন এই রশ্মিগুলো পৃথিবীতে প্রবেশ করার ফলে কিন্তু যেটা হচ্ছে আমরা বিভিন্ন রকম রোগের সম্মুখীন হচ্ছি। কারণ কি? কারণ এগুলো অধিক শক্তিশালী হওয়ায় এরা কিন্তু কোষ বা কলার কিন্তু ক্ষতি সাধন করতে পারে। ঠিক আছে, তাহলে এর পরের অংশে আমরা আসছি, সেটা হলো আয়োনাইজিং রেডিয়েশন। আয়োনাইজিং রেডিয়েশন বলতে কি বোঝায়? Ionizing radiation হলো very high energy radiations that can remove electrons from atoms and attach them to other atoms. তাহলে একটা ইলেকট্রন থেকে একটা অ্যাটম থেকে ইলেকট্রন বের করে অন্য একটা অ্যাটমের মধ্যে সেই ইলেকট্রনটাকে যদি যুক্ত করে নতুন আয়ন সৃষ্টি করা হয়, তাহলে যে রেডিয়েশনগুলো সেই কাজটা করবে তাদেরকে আমরা বলছি আয়োনাইজিং রেডিয়েশন। তাহলে এর উৎস কি? উৎস যদি ভাবতে হয় তাহলে এটাকে আমরা দেখব দু রকম উৎস কিন্তু পাবো। একটা হচ্ছে ন্যাচারালি অকারিং, আর একটা হলো অ্যানথ্রোপোজেনিক বা ম্যানমেড কিছু সোর্সেস আমরা দেখতে পাবো। ন্যাচারাল সোর্সেস কি? যে পৃথিবীতে যে রেডিও আইসোটোপসগুলো অলরেডি প্রেজেন্ট, বা স্পেস থেকে যে রেডিয়েশন বা কোনো মেটেরিয়াল, উল্কাপিণ্ড, এই জাতীয় যে জিনিসগুলো আসছে তার মধ্যে যে রেডিয়েশন থাকে সেইগুলো হচ্ছে একত্রিত হয়ে যে রেডিয়েশনটা তৈরি করে সেটা হলো ন্যাচারাল সোর্সেস। তার বাইরে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস, নিউক্লিয়ার মেডিসিন বা নিউক্লিয়ার ওয়েপন, এইসবের জন্য যে এক্সপেরিমেন্টেশন বা তাদের যে ওয়েস্ট, সেগুলো হলো আমাদের আয়োনাইজিং রেডিয়েশনের সোর্স। এবার এই যে রেডিয়েশনগুলো হচ্ছে এটাকে আমরা সাধারণত দুভাগে ভাগ করতে পারি। প্রথমটি হলো কর্পাসকুলার বা যেগুলো পার্টিকেলস হয়, যেমন আলফা পার্টিকেলস, বিটা পার্টিকেলস এরকম। আর সেকেন্ডটি হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, যার আন্ডারে গামা রে বা এক্স রে ইত্যাদি পড়বে। আলফা পার্টিকেলগুলো বাতাসের মধ্যে কিছু সেন্টিমিটার যেতে পারে, এদের গতি তুলনামূলকভাবে কম হয় এবং পার্টিকেলগুলো তুলনামূলকভাবে একটু বড় হয়, তাই খুব সহজেই হচ্ছে এরা স্কিনের এপিডার্মিস দ্বারা কিন্তু আটকে যায় এবং যে জায়গাতে গিয়ে পড়ে সেখানে কিন্তু অনেক মাত্রায় রেডিয়েশন বলবো না, আয়োনাইজেশন তৈরি করে। নেক্সট হলো বিটা পার্টিকেল। এগুলো আলফা পার্টিকেলের থেকে তুলনামূলকভাবে ছোট, কিন্তু গতি অধিক হওয়ার জন্য এরা বাতাসের মধ্যে বেশ কিছু মিটার যেতে পারে, তারপর টিস্যুর ভিতরেও কিন্তু এরা বেশ কিছু সেন্টিমিটার যেতে পারে। ফলে আয়োনাইজেশনের যে রাস্তাটি হয় সেটা অনেকটা জায়গা জুড়ে হয়ে থাকে।
এর পরবর্তী অংশটা হলো গামা রেজ। গামা রে কিন্তু খুব সহজেই যে কোনো বস্তুকে বা বায়োলজিক্যাল যে সাবস্ট্যান্সেসগুলো রয়েছে তাদেরকে কিন্তু ভেদ করে চলে যেতে পারে। এর ফলে যদি এটা অ্যাবজর্ব শরীরে নাও হয় তা সত্ত্বেও কিন্তু ক্ষতি সাধন করে যেতে পারে। যদি ক্ষতির মাত্রা অনুযায়ী দেখা যায় তাহলে আলফা বিটা এগুলোর তুলনায় গামা রের কিন্তু ক্ষতি সাধন করার ক্ষমতা অনেক বেশি। এই দুটি প্রকার রেডিয়েশন ছাড়াও আরেক প্রকার রেডিয়েশন আমরা দেখতে পাই, সেটাকে বলা হয় কসমিক রেজ বা মহাজাগতিক রশ্মি, যেটা পৃথিবীর বাইরে বা স্পেসের মধ্যে থাকে। এটি দুরকম রেডিয়েশনকে নিয়েই তৈরি হয়, অর্থাৎ কর্পাসকুলার এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দুরকম রেডিয়েশনকে নিয়েই তৈরি হয়ে থাকে। তাহলে এর ফলে কি হচ্ছে, কসমিক রেও যেটা বা মহাজাগতিক রশ্মি যেটা পৃথিবীতে এসে আপতিত হচ্ছে সেটাও কিন্তু রেডিয়েশনের একটা সোর্স হিসাবে তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এবার যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কসমিক রে এবং যে ন্যাচারাল সোর্সেস অফ রেডিয়েশন যেটা আমরা আগে বললাম, এই দুটি মিলিয়ে একটা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন তৈরি করে। এই ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনে কিন্তু কোনো একটা পার্টিকুলার অঞ্চলের জীবেরা অ্যাডাপ্টেড হয়, আর এটি বিভিন্ন অঞ্চল অনুযায়ী কিন্তু চেঞ্জ হতে পারে। যেমন হাইট যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের মাত্রা বাড়তে থাকবে, এবং হাইট যত কম হবে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের মাত্রা তত কম হবে। উপরের দিকে গেলে কসমিক রের পরিমাণটাও বেশি, আবার হিল যে রিজিয়নগুলো রয়েছে সেই সব অঞ্চলে যে পাথরগুলো থাকে তার মধ্যেও রেডিয়েশনের মাত্রাটা অনেক বেশি হয়। তাই হাইটের সাথে যদি দেখা যায়, হাইট বাড়লে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা বাড়বে। এবার রেডিয়েশনকে মাপার জন্য সাধারণত আমরা দুটো ইউনিটকে ইউজ করে থাকি। একটা হলো রেডিয়েশন মেটেরিয়ালের পরিমাণ, সেইটা মাপার জন্য যে ইউনিটটা ইউজ করা হয় তাকে বলা হয় কিউরি। ম্যাডাম কিউরির নাম অনুযায়ী মেরি কিউরি এবং পিউরি কিউরি, তোমরা অলরেডি নামগুলি জানো তাদের। তো এই কিউরি যে এককটি, তার ডেফিনেশন হলো ইজ দ্য অ্যামাউন্ট অফ মেটেরিয়াল ইন হুইচ 3.7 × 10⁻10 অ্যাটমস ডিসইন্টিগ্রেট পার সেকেন্ড। অর্থাৎ এক সেকেন্ডে যে পরিমাণ রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল থেকে 3.7 × 10⁻10 অ্যাটমস ভাঙবে তাকে বলা হয় এক কুড়ি। বায়োলজিক্যালি এই পরিমাণটা অনেক বেশি হওয়াতে আমরা এটাকে আরও ছোট ছোট ইউনিটে ভাগ করি, যেমন মিলি কুড়ি, মাইক্রো কুড়ি, ন্যানো, পিকো কুড়ি, এরকমভাবে ভাগ করে নেওয়া হয়। আরেকটা ইউনিট যেটা অ্যাবজর্বড রেডিয়েশনের উপর নির্ভর করে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় র্যাড। এটা হলো অ্যান অ্যাবজর্বড ডোজ অফ 100 আর্গস অফ এনার্জি পার গ্রাম অফ টিস্যু। অর্থাৎ 1 গ্রাম টিস্যুতে 100 আর্গ যদি রেডিয়েশন অ্যাবজর্ব হয় তাকে আমরা বলবো 1 র্যাড। ওকে, এবার এই যে অ্যাবজর্বড রেডিয়েশন আমরা বলছি, রেডিয়েশন বিভিন্ন প্রাণী বিভিন্ন রকম মাত্রায় কিন্তু সহ্য করতে পারে। যেটা জেনারেলি দেখা যায় হায়ার অর্গানিজম বা কমপ্লেক্স অর্গানিজম যেমন আমরা, রেডিয়েশনে কিন্তু অধিক সাসেপ্টিবল, এবং আমরা খুব সহজে রেডিয়েশনের ফলে কিন্তু মারা যেতে পারি। এবার পরিবেশে এই যে আমরা বললাম বিভিন্ন রকম সোর্স রয়েছে যেটা ন্যাচারালি অকারিং হতে পারে বা নিউক্লিয়ার ওয়েস্ট হতে পারে, তার ফলে যে রেডিয়েশনগুলো পরিবেশে ছড়িয়ে পড়ছে সেটা মাত্রা যদি কমও হয়, কিন্তু ফুড চেনের মাধ্যমে যদি বায়োম্যাগনিফিকেশন ঘটে সেই ছোট্ট মাত্রার রেডিও আইসোটোপ কিন্তু লিথাল হতে পারে। এরপর আসছি আমরা টেম্পারেচারে বা তাপমাত্রায়। আমরা এই ইউনিভার্সে একটা হিউজ রেঞ্জের তাপমাত্রা দেখতে পাই। যেমন যদি সূর্যের তাপমাত্রা ভাবি তাহলে 5 থেকে 6 হাজার ডিগ্রি সেলসিয়াস, তার থেকে কম তাপমাত্রার কিছু স্টার্স পাওয়া যায় 2-3 হাজার, বা তার থেকে বেশি মাত্রাও দেখা, যেমন 30,000 আপ টু 30,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা স্টার এখনও পর্যন্ত ডিসকভার করেছি। তাহলে কিন্তু সেই তাপমাত্রায় কি লাইফ সাস্টেন করা সম্ভব? সম্ভব নয়। তো যেহেতু আমরা এখনও পর্যন্ত কোনো এলিয়েন স্পিসিস বা ইন্টারস্টেলার কোনো প্ল্যানেটারিতে কোনো লাইফের অস্তিত্ব খুঁজে পাইনি, তাই পৃথিবীতে যে টেম্পারেচার রেঞ্জে আমরা লাইফটা পাই সেটা মোটামুটিভাবে হচ্ছে -200 ডিগ্রি সেলসিয়াস থেকে 149 ডিগ্রি সেলসিয়াস। এই মাত্রাটাও খুব কম নয়, কিন্তু যেটা দেখা যাবে এই রেঞ্জটারও থেকেও খুব ন্যারো একটা রেঞ্জে কিন্তু অধিকাংশ প্রাণীরা বেঁচে থাকে। তো সেই কারণে টেম্পারেচার বা তাপমাত্রার উপর নির্ভর করে আমরা জীবগুলোকে বেশ কিছু ভাগে ভাগ করতে পারি। যেমন প্রথমটি হলো সাইক্রোফাইলস
যেটা হচ্ছে -20°C থেকে +10°C অবধি, এদেরকে বলা হয়, এরা খুব ঠান্ডা পরিবেশে বাঁচতে ভালোবাসে। যেমন হচ্ছে এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখো ব্যাকটেরিয়া সাইক্রোব্যাক্টার আর্কটিকাস, নাম শুনেই বুঝতে পারছো সাইক্রোব্যাক্টার বলা আছে, অর্থাৎ এটা সাইক্রোফাইলস হবে। এবং আর্কটিকাস কোথায় পাওয়া যায়? আর্কটিকা বা আর্কটিক রিজিয়নের মধ্যে পাওয়া যাচ্ছে। আরেকটি এক্সাম্পল দেওয়া আছে, দেখো অ্যান্টার্কটিক মিজেট বেলজিকা অ্যান্টার্কটিকা, যেটা -15°C পর্যন্ত থাকতে পারে। নেক্সট যে গ্রুপ অফ অ্যানিমালস বা গ্রুপ অফ অর্গানিজমস আমরা পাবো সেটা হচ্ছে মেসোফাইলস। এটা +10° হবে, এটা 20 দেখানো আছে, এটা একটু ভুল রয়েছে, এটা +10° থেকে হবে, +10° থেকে +45°C পর্যন্ত থাকতে পারে। এই যে টেম্পারেচার রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে কিন্তু সব থেকে অধিক মাত্রায় জীবদের বাঁচতে দেখা যায়। তাহলে আমরা এই যে টেম্পারেচার রেঞ্জ একটা বড় মাত্রায় দেখালাম, যেটা হচ্ছে প্রায় 350° একটা গ্যাপ হলেও অধিকাংশ জীব কিন্তু 10 থেকে 45°C মধ্যে বাঁচতে পারে, তার মধ্যে আমরাও পড়ছি। এর পরের যে গ্রুপটি হলো তাদেরকে আমরা বলি থার্মোফাইলস, অর্থাৎ এটা টেম্পারেচারকে পছন্দ করে। এদের রেঞ্জটি হলো +46°C থেকে 122°C পর্যন্ত। এখানে আমরা খুব স্পেসিফিক দুটো এক্সাম্পল দিয়েছি, যেমন তোমরা ট্যাগ পলিমারেজ নাম শুনে থাকবে, যেটা পিসিআরের ক্ষেত্রে ইউজ করা হয়, পলিমারেজ চেইন রিয়াকশন, তোমরা অলরেডি জানো। তো যে ব্যাকটেরিয়া থেকে ওই এনজাইমটি আইসোলেট করা হয় তার নাম হলো থার্মোফিলাস অ্যাকুয়েটিকাস। দেখো ট্যাগ পলিমারেজ বলি, থার্মোফিলাসের টি এবং অ্যাকুয়েটিকাসের AQ, এই দুটো নিয়ে ট্যাগ পলিমারেজ আমরা পাই। তো এই ট্যাগ পলিমারেজ যে এনজাইমটা পেলাম, যে ব্যাকটেরিয়াটা থেকে পাচ্ছি, সেটি থাকে কোথায়? দেখো এখানে একটা ছবি দেখানো হয়েছে, যেটা হচ্ছে একটা হট স্প্রিং বা উষ্ণ প্রসবন। দেখো এখানে জল অলরেডি বাষ্প হচ্ছে, সেরকম একটা ছবি দেওয়া রয়েছে। তাহলে এই রকম টেম্পারেচারের মধ্যে কিন্তু তারা সার্ভাইভ করতে পারছে। আর পরবর্তী যে ছবিটা দেখানো রয়েছে, এটা হলো প্যাসিফিক ওশানের তলায় যে থার্মাল ভেন্টসগুলো থাকে, এই থার্মাল ভেন্টসগুলো কিন্তু পৃথিবীর সেন্টারের খুব কাছাকাছি হওয়ার জন্য সেখানে যে গরম লাভা থাকে, সেই লাভার ফলে টেম্পারেচার কিন্তু অনেকটা বেশি থাকে, ফুটন্ত জল। তো তার ফলে এই জলের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো সার্ভাইভ করতে পারে তারা কিন্তু অ্যাকচুয়ালি থার্মোফাইলস, ফুটন্ত জলের মধ্যে কিন্তু তারা থাকতে পারছে। এক্সাম্পলটি হলো পাইরোলোবাস ফিউমারি। তোমরা অলরেডি জানো যে সমুদ্রের মধ্যে জীবনের উৎপত্তি হয়েছিল, এবং সেটাকে আমরা কখনো কখনো হট ডাইলিউট স্যুপ এরকম কিছু টার্মিনোলজি ইউজ করে থাকি। তো এই যে নতুন ডেটাগুলো আমরা পাচ্ছি, তার থেকে কিন্তু জীবনের উৎপত্তি সংক্রান্ত বেশ কিছু নতুন তথ্য উঠে আসছে। ঠিক আছে, এর পরের যে অংশটি হলো সেটা হচ্ছে এক্সট্রিমোফাইলস। এবার আমরা একটা টেম্পারেচারের রেঞ্জ দেখলাম, যেটা হচ্ছে -20°, যেটা হচ্ছে লোয়েস্ট টেম্পারেচার, এবং হায়েস্ট টেম্পারেচার দেখলাম +120°C। তাহলে এই যে রেঞ্জ, তার বাইরে যদি কোনো একটা জীব বা যে সকল জীব সার্ভাইভ করতে পারবে তাদেরকে আমরা বলবো এক্সট্রিমোফাইলস, অর্থাৎ এক্সট্রিম টেম্পারেচারে যারা সার্ভাইভ করবে তারা হচ্ছে এক্সট্রিমোফাইলস, -20°C নিচে এবং +120°C উপরে। তাহলে এই যে ছবিটি এখানে দেখানো হচ্ছে, এটা হলো একটা টার্ডিগ্রেডস, বা এটার কমন নেম হলো ওয়াটার বিয়ার, যেটা -200°C পর্যন্ত এবং আপার লিমিটে +149°C পর্যন্ত বেঁচে থাকতে পারে। শুধুমাত্র তাই নয়, এটা টেম্পারেচার ছাড়াও প্রেশার, রেডিয়েশন বা হচ্ছে অক্সিজেন এসব ছাড়াও কিন্তু সার্ভাইভ করতে পারে, বা বলতে গেলে এটা লিটারালি ইমমর্টাল বলা হয়ে থাকে এদেরকে। যেহেতু যে কোনো পরিস্থিতিতে বা মহাকাশের মধ্যে যদি শূন্য অবস্থাতেও এদেরকে ফেলে রাখা হয়, এরা কিন্তু চট করে মারা যায় না, তাই এরা হচ্ছে লিটারালি ইমমর্টাল। ওকে, এর পরের ফ্যাক্টরসে আমরা আসি। এর পরের ফ্যাক্টর হলো ওয়াটার। আমরা সবাই জানি যে জলের মধ্যেই জীবনের উৎপত্তি, তাই জল একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এবং এটা পরিবেশের মধ্যে বিভিন্ন রকমে পাওয়া যায়, যেমন বরফ, তরল জল বা লিকুইড ওয়াটার এবং ওয়াটার ভেপার, এরকম আমরা বিভিন্ন কন্ডিশনে এটাকে দেখতে পাই। কিন্তু আমাদের এখানে আলোচ্য বিষয় হলো তিনটি। এক হলো রেনফল বা বৃষ্টি, হিউমিডিটি বা ময়েশ্চার, এবং গ্রাউন্ড ওয়াটার। এবার প্রথমেই আসি রেনফলে। আমরা এখন অলরেডি বর্ষাকাল চলছে, আমরা সবাই জানি যে
বর্ষাকাল একটা মোটামুটি নির্দিষ্ট একটা টাইমের মধ্যে বৃষ্টি হয়, সেই টাইমটাকে আমরা বর্ষাকাল বলি, কিন্তু সব জায়গাতে কিন্তু সেটা আবার সমানভাবে নয়। যেমন ট্রপিক্সের মধ্যে আমরা জেনারেলি ওয়েট সিজনটাকে একদম ডেফিনিটভাবে পেলেও টেম্পারেট রিজনে এটা সবসময় একদম ডিস্টিংক্টভাবে পাওয়া যায় না, থ্রু আউট দ্য ইয়ার এটা হয়ে থাকে। কারণ কখনো কখনো গ্রীষ্মকালেও বৃষ্টি হচ্ছে, কখনো বর্ষাকালেও বৃষ্টি হচ্ছে, কখনো আবার শীতকালেও বৃষ্টি হচ্ছে, তাই থ্রু আউট দ্য ইয়ার এটাকে দেখা যায়। এবার এই যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির পরিমাণটা কত, সেই পরিমাণটার উপর কিন্তু একটা ইকোলজি যে বায়োমসগুলো আমরা আগের দিন পড়লাম, সেই বায়োমসগুলো কিন্তু ডিপেন্ড করে অ্যাভারেজ রেনফলের উপরে। যেমন যদি 0 to 25 সেন্টিমিটার পার ইয়ার বৃষ্টি হয়, তাহলে সেটাকে আমরা বলবো ডেজার্ট। 25 to 75 সেন্টিমিটার হলে গ্রাসল্যান্ড, 75 to 125 সেন্টিমিটার হলে ড্রাই ফরেস্ট, এবং গ্রেটার দ্যান 125 সেন্টিমিটার হলে ওয়েট ফরেস্ট বা রেন ফরেস্ট এটাকে বলা হবে। নেক্সট হচ্ছে হিউমিডিটি বা ময়েশ্চার। হিউমিডিটি বা ময়েশ্চার বলতে বোঝায় যে বাতাসের মধ্যে কতটা পরিমাণ জলীয় বাষ্প রয়েছে। সেটা দুরকমভাবে মাপা হতে পারে, একটা হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি আর একটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। অ্যাবসলিউট হিউমিডিটিটা হলো একটা থিওরিটিক্যাল ডেটা, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ বাতাসের মধ্যে কতটা ভেপার ম্যাক্সিমাম থাকতে পারে সেটাকে আমরা বলি অ্যাবসলিউট হিউমিডিটি, বা সেটা হলো স্যাচুরেশন ডেন্সিটি। এবার যেহেতু হিউমিডিটি টেম্পারেচার এবং প্রেশারের উপর নির্ভর করে চেঞ্জ হয়, তাই আরেকটা টার্ম আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। অর্থাৎ নির্দিষ্ট কোনো টেম্পারেচার বা প্রেশারে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ বাতাসের মধ্যে স্যাচুরেশন ডেন্সিটির সাথে কম্পেয়ার করলে যে পরিমাণ অ্যাকচুয়ালি জলীয় বাষ্প থাকছে, সেইটাকে আমরা বলছি রিলেটিভ ময়েশ্চার। অর্থাৎ থিওরিটিক্যালি যে পরিমাণ ম্যাক্সিমাম থাকা উচিত ছিল, ততটা না থেকে যে পরিমাণটা থাকছে সেইটা হলো তার সাপেক্ষে রিলেটিভ হিউমিডিটি। ঠিক আছে, এর পরবর্তী আমাদের আলোচনাটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। এটা হলো গ্রাউন্ড ওয়াটার বলতে যা বোঝায় সেটা হচ্ছে এটা সাধারণত হলো ফ্রেশ ওয়াটার বা মিষ্টি জল, এবং অধিকাংশ ক্ষেত্রেই এটাকে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এই গ্রাউন্ড ওয়াটারের মেজর সোর্সেসটা হচ্ছে অ্যাকুইফার, যেটা মাটির তলায় হচ্ছে একটা জল সঞ্চয়ের একটা লেয়ার থাকে, যেটা চুনাপাথর, বালি ইত্যাদি সঙ্গে যুক্ত থাকে, এবং চারিপাশে হচ্ছে একটা ইম্পারভিয়াস লেয়ার, বা যেটাকে হচ্ছে আমরা ভেদ করতে পারছি না, অভেদ্য লেয়ার দ্বারা সেটা হচ্ছে ঢাকা থাকে, যার ফলে কি হচ্ছে সেখানে একটা প্রেশার তৈরি হয়, এবং যদি সেটাকে ড্রিল করে ফুটো করা হয় তখন হচ্ছে সেই ফুটো দিয়ে কিন্তু জলটা বাইরে বেরিয়ে আসে, যেটাকে বলা হয় আর্টেজিয়ান ওয়েল। দেখো এখানে সেটা দেখানো হয়েছে যে এই যে পারমিয়েবল যে জোনটা রয়েছে সেটা দিয়ে জল ভিতরে প্রবেশ করছে, এবং দুটি ইম্পারমিয়েবল লেয়ারের মাঝখানে সেই জলটা থাকার ফলে এখানে ক্রমশ একটা জলের স্তর তৈরি হচ্ছে। কোনোভাবে এই যে প্রেশারাইজড যে ওয়াটার, সেইটাকে যদি কোনোভাবে এখান থেকে ফুটো করা হয় তখন সেই জলটি কিন্তু উপরে উঠতে শুরু করবে। এবার যেহেতু জলের আলোচনা হলো, জলের সাথে একদম অবিচ্ছেদ্য আর দুটি ফ্যাক্টর হলো, এক হচ্ছে স্যালাইনিটি এবং আরেকটি হচ্ছে পিএইচ। স্যালাইনিটি বলতে কি বোঝায় না, ডিজলভড ইনঅর্গ্যানিক সল্ট ইন ওয়াটার, যার ফলে হচ্ছে তার জলটার লবণাক্ততা মাপা যায়। আমরা দু রকম জল জেনারেলি বলে থাকি, একটা হচ্ছে ব্র্যাকিশ ওয়াটার বা সল্ট ওয়াটার, এবং আরেকটা হচ্ছে ফ্রেশ ওয়াটার বা সুইট ওয়াটার। তো সমুদ্রের যে জল বা সামুদ্রিক যে জল সেটা হচ্ছে আমরা ব্র্যাকিশ ওয়াটার বলি, এবং নদী বা পুকুর এসবে যে জল সেগুলোকে আমরা বলছি মিষ্টি জল। তাহলে এবার এটার অর্গানিজমদের উপর প্রভাব কী যদি আমরা চিন্তা করি, অ্যাকোয়াটিক অর্গানিজমদের উপর কিন্তু এর এফেক্ট সব থেকে বেশি টেরেস্ট্রিয়াল অর্গানিজমসদের তুলনায়, কারণ অসমোসিসের মাধ্যমে শরীর থেকে জল বেরিয়ে যাওয়া বা শরীরে জলের প্রবেশ করা, এই দুটোই কিন্তু স্যালাইনিটির উপর নির্ভর করে। আমরা জানি যে সলিউশনের যে স্যালাইনিটি সেটাকে বলা হয় টোনিসিটি বলা হয়, সেটা তিন রকম হয়। একটা হচ্ছে হাইপোটনিক, অর্থাৎ দুটি যদি সলিউশন হয় তার মধ্যে যেটা হচ্ছে স্যালাইনিটি কম হবে তাকে বলা হবে হাইপোটনিক, যার বেশি হবে তাকে বলা হবে হাইপারটনিক, যদি দুটোই সমান হয় তাকে বলা হবে আইসোটনিক সলিউশন। তাহলে তার উপর নির্ভর করে শরীরে জল প্রবেশ বা শরীর থেকে জল বেরিয়ে যাওয়া, এই ঘটনাটা নির্ভর করে, যেটা প্রতিটি অর্গানিজমের ক্ষেত্রেই সার্ভাইভালের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে।
এর পরবর্তী যে অংশটি হলো সেটা হলো পিএইচ। আমরা সবাই জানি পিএইচ বলতে বোঝায় কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন ইন ওয়াটার, জলের মধ্যে হাইড্রোজেন আয়নের মাত্রা, যেটাকে 0 to 14 একটা স্কেলে মাপা হয়, যে স্কেলের 7-এর নিচের ভ্যালুকে বলা হয় অ্যাসিড, 7কে বলা হয় নিউট্রাল, এবং 7-এর উপরের যে ভ্যালু সেটা হচ্ছে বেসিক বা ক্ষারীয়। এরপর আমরা আসছি অ্যাটমসফেরিক গ্যাসে। অ্যাটমসফিয়ার বা এয়ার, এইটার মধ্যে কিন্তু প্রচুর মাত্রা গ্যাস থাকে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, হিলিয়াম, প্রচুর রকমের গ্যাস আছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ দুটি গ্যাস হলো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। প্রথমেই আসি কার্বন ডাইঅক্সাইডে। কার্বন ডাইঅক্সাইড অধিকাংশ জীবের ক্ষেত্রেই বেশি মাত্রায় হলো লিথাল। শুধুমাত্র সালোক সংশ্লেষে ব্যবহার করার জন্য উদ্ভিদরা এটাকে খাদ্য তৈরিতে কাজে লাগায়। বাকি সমস্ত জীবের ক্ষেত্রেই কিন্তু কার্বন ডাই অক্সাইডটা হলো ক্ষতিকারক। অক্সিজেনের ক্ষেত্রে ঘটনাটা কিন্তু কিছুটা আলাদা। অক্সিজেন অধিকাংশ জীবের ক্ষেত্রেই হচ্ছে বাঁচার জন্য অত্যাবশ্যকীয়, কিছু জীবের ক্ষেত্রে সেটা মারাত্মক। এবার তার উপর ভিত্তি করে আমরা অর্গানিজমদের কিন্তু দুটি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হলো অ্যারোবস, যারা বাতাসের অক্সিজেনে সার্ভাইভ করতে পারে, এবং সেকেন্ডটি হলো অ্যানারোব, যারা সেই অক্সিজেনকে সহ্য করতে পারে না। আবার এই অ্যানারোবদেরও আবার দুরকম ভাগে ভাগ করা যায়, যেমন অব্লিগেটরি অ্যানারোব এবং ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। দুটি এনজাইমের উপস্থিতির উপর সেটা নির্ভর করে। এক হলো ক্যাটালেজ এবং আরেকটি হলো পারক্সিডেজ, যেটা এই দুটি এনজাইম যাদের ক্ষেত্রে উপস্থিত থাকে তারা ফ্রি অক্সিজেনটাকে ভেঙে বা অক্সিজেনের যে যৌগ তাকে ভেঙে দিয়ে ক্ষতিকারক যৌগে তৈরি হতে দেয় না, তাকে জল এবং অন্যান্য অংশে ভেঙে দেয়, যার ফলে তারা বেঁচে থাকতে পারে। তাদেরকে বলা হয় ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। যাদের ক্ষেত্রে এই এনজাইমগুলো থাকে না তারা হলো অব্লিগেটরি অর্থাৎ স্ট্রিক্ট অ্যানারোব। এরা কোনোভাবেই অক্সিজেনের এক্সপোজারে যদি আসে তাহলে এরা মারা পড়ে যাবে। নেক্সট হলো প্রেশার। প্রেশার বলতে কি বোঝায়? কোনো একটা নির্দিষ্ট সারফেসের উপরে যে পরিমাণ হচ্ছে ফোর্স পড়ে ডিউ টু গ্র্যাভিটেশনাল পুল, তাকে আমরা বলছি প্রেশার। এবার প্রেশারটা আমরা দুরকম জায়গাতে ভাবতে পারি। এক হচ্ছে ল্যান্ড বা টেরিস্টেরিয়াল সারফেসে, আর একটা হচ্ছে ইন দ্য ডিপ অফ ওশেন, অর্থাৎ সমুদ্রের তলায়। তো যদি টেরিস্টেরিয়াল সারফেসের কথা ভাবি, সেখানে হচ্ছে মেনলি যেটা আসবে সেটা হলো অ্যাটমসফেরিক প্রেশার, বা যে এয়ার, সেই এয়ারটাকে গ্র্যাভিটেশনাল পুলের টানার ফলে যে পরিমাণ প্রেশার তৈরি হবে সেটাকে আমরা বলছি অ্যাটমসফেরিক প্রেশার অন দ্য টেরেস্ট্রিয়াল সারফেস। আর একটা হতে পারে সেটা হলো সমুদ্রের তলে, সেখানে কিন্তু দুটো জিনিস একসাথে যুক্ত হবে। প্রথমটি হলো অ্যাটমসফেরিক প্রেশার তো থাকবেই, তার সাথে জলের যে গ্র্যাভিটেশনাল পুলটা সেটাও কিন্তু যুক্ত হয়ে একটা হিউজ প্রেশার তৈরি করবে। তাই সমুদ্রের তলায় কিন্তু প্রেশারটা অনেক বেশি, এবং সেই সব অঞ্চলে যে জীবরা থাকে তাদের কিন্তু সেই চাপের সাথেই কিন্তু মানিয়ে নিয়ে বাঁচতে হয়। এবার যেহেতু আমরা বলছি যে প্রেশারটা সমুদ্রের তলায় সব থেকে বেশি, কিন্তু সমুদ্র তলে যেটা সি লেভেলে যে টেরিস্ট্রিয়াল সারফেসটা সেখানে কিন্তু তুলনামূলক কম। অর্থাৎ হাইটের সাথে যদি আমরা এটাকে ভাবি তাহলে কিন্তু এটা আস্তে আস্তে ভ্যারি করবে। অর্থাৎ যদি হিল জোনে যাই বা হিল এরিয়াতে যাওয়া হয়, সেখানে কিন্তু এয়ারের পরিমাণটা আস্তে আস্তে কী হবে, ডেনসিটি কম হয়ে যাবে, ফলে ফোর্সটাও অনেক কমতে থাকবে। তাহলে হিল এরিয়াতে প্রেশারটা কম হবে, তার তুলনায় সমতল এরিয়াতে প্রেশারটা আরও বেশি হবে, এবং সমুদ্রের তলায় প্রেশারটা আরও বেশি হবে। তাহলে হাইটের সাথে প্রেশার কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। নেক্সট আমরা আসছি ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস। এবার পরিবেশে আমরা বিভিন্ন রকমের মৌল বা অ্যাটম পেয়ে থাকি, যেগুলো কিন্তু আমাদের পুষ্টির সাথে যুক্ত, আমাদের বা উদ্ভিদদের পুষ্টির সাথে যুক্ত। এদের মধ্যে যেগুলো সবথেকে বেশি পরিমাণে দরকার হয় সেগুলোকে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্টস, এবং যেগুলো খুব সামান্য পরিমাণে দরকার হয় তাদেরকে বলা হয় মাইক্রো নিউট্রিয়েন্ট। যেমন সারের সাথে আমরা জেনারেলি দেখতে পাই যে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি, এইগুলোকে অধিক পরিমাণে দেওয়া হয়, এইগুলোকে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্টস। এবং সয়েলের মধ্যে যেগুলো খুব কম পরিমাণে থাকে, যেমন বোরন, কপার, ফেরাম, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, জিঙ্ক, এই যে এলিমেন্টগুলো রয়েছে এগুলো খুব কম পরিমাণে থাকে, তাই এদেরকে মাইক্রো এলিমেন্টস বা ট্রেস এলিমেন্টস বলা হয়। যদি এগুলো অভাব দেখা যায় তাহলে কিন্তু বিভিন্ন রকম রোগেরও সৃষ্টি হয়ে থাকে। এবার ম্যাক্রোনিউট্রিয়েন্টসগুলো যেমন পরিমাণে অধিক দরকার, তাই এগুলোর যদি
কনসেন্ট্রেশন একটু বেশিও হয় তাহলে তার ক্ষতিকারক প্রভাবটাও কিন্তু অনেক কম হয়। কিন্তু যেহেতু এগুলো পরিমাণে কম দরকার হয়, মাইক্রোনিউট্রিয়েন্টস কিন্তু দরকারও হয় অল্প, কিন্তু যদি কনসেন্ট্রেশন অধিক হয় তার ফলে কিন্তু টক্সিসিটিও বেশি হয়, অর্থাৎ না থাকলেও তার জন্য একটা ডেফিসিয়েন্সি সিনড্রোম বা ডিজিজ আমরা দেখতে পাবো, আবার অধিক মাত্রায় হলেও কিন্তু টক্সিসিটির ফলে জীবেদের ক্ষতিসাধন হতে পারে। তাহলে এখন আমরা মোটামুটিভাবে 9টা ফিজিক্যাল ফ্যাক্টরস দেখলাম। এই যে 9টা ফিজিক্যাল ফ্যাক্টরস দেখলাম, আমরা একটু পিছনে ফিরে যাচ্ছি। এই যে ফ্যাক্টরসগুলো আমরা দেখলাম, এই ফ্যাক্টরসগুলোর মধ্যে দেখো বেশ কিছু ফ্যাক্টরসকে আমরা একত্রে বলছি ক্লাইমেটিক ফ্যাক্টরস। এই ফ্যাক্টরগুলো কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেমন সানলাইট, আয়োনাইজিং রেডিয়েশন, টেম্পারেচার, ওয়াটার, স্যালাইনিটি, পিএইচ, প্রেশার, এই যে জিনিসগুলো এগুলো কিন্তু একে অপরের সাথে জড়িত। তাই সব সময় কিন্তু আমরা এগুলোকে সেপারেট সত্তা হিসাবে ভাবতে পারবো না। অর্থাৎ সানলাইটের উপর যদি কোনো একটা অর্গানিজমের ডিপেন্ডেন্সি থাকে, তার যে অন্যগুলোর উপর ডিপেন্ডেন্সি থাকবে না তা কিন্তু নয়। অর্থাৎ সানলাইটের সাথে ডিপেন্ডেন্সি থাকলে তার টেম্পারেচারের সাথে একটা ডিপেন্ডেন্সি থাকবে, ওয়াটারের সাথেও একটা ডিপেন্ডেন্সি থাকতে পারে। এরকম করে কিন্তু এই যে ফিজিক্যাল ফ্যাক্টরসগুলো এগুলো কিন্তু সবই একত্রে কাজ করবে। এবার আমরা আসি লজ অফ লিমিটিং ফ্যাক্টরসে। তা আজকে আমাদের এই টপিক দুটোকে একসাথে চয়েস করার কারণটি হলো, আমরা এখনো পর্যন্ত যে ফিজিক্যাল ফ্যাক্টরসগুলো বললাম সবগুলোর ক্ষেত্রেই কিন্তু বলে এসেছি যে একটা রেঞ্জ অফ দ্যাট ফ্যাক্টর, যেমন টেম্পারেচারের ক্ষেত্রে একটা লোয়ার রেঞ্জ, একটা হায়ার রেঞ্জ, এরকম একটা বলছি। বা জলের ক্ষেত্রেও কোথাও কম হিউমিডিটি, কোথাও বেশি হিউমিডিটি, এরকম ব্যাপার আসবে। প্রেশার কোথাও কম কোথাও বেশি, এরকম অনেক প্রতিটি ফ্যাক্টরের ক্ষেত্রেই কিন্তু আমরা একটা রেঞ্জ অ্যাপ্লাই করছি। তাহলে এই রেঞ্জগুলো অ্যাপ্লাই করার পিছনে কারণটা কি? কারণটি হলো ডিস্ট্রিবিউশন অফ অর্গ্যানিজমস। আমরা আগের দিনই পড়েছি যে অ্যাবান্ডেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ অর্গ্যানিজম দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে। প্রথমটি হলো অ্যাবায়োটিক ফ্যাক্টরস বা যেগুলো ফিজিক্যাল ফ্যাক্টরস হিসেবে বলছি, আর সেকেন্ড হলো বায়োটিক ফ্যাক্টরস। অ্যাবায়োটিক ফ্যাক্টরসগুলো সব প্রেজেন্ট থাকলেও কিন্তু বায়োটিক ফ্যাক্টরসের জন্য কোনো একটা প্রাণীর অ্যাবান্ডেন্স বা ডিস্ট্রিবিউশন কম বা বেশি হতে পারে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ফিজিক্যাল ফ্যাক্টরস নিয়ে। তাই ফিজিক্যাল ফ্যাক্টরসগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে দেখব আমরা লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে। তাহলে লিমিটিং ফ্যাক্টর বলতে কি বোঝায়? এনি কন্ডিশন that approaches or exceeds the limits of tolerance of an organism is called limiting factor. অর্থাৎ কোনো একটি অর্গানিজমের কোনো একটা ফ্যাক্টরকে সহ্য করার যে লাস্ট লিমিট, সেটার কাছাকাছি এলে বা সেটা যদি অতিক্রম করে যায়, সেই কন্ডিশনগুলোকে আমরা বলবো লিমিটিং ফ্যাক্টর বা লিমিটিং কন্ডিশন। তাহলে সেই লিমিটিং ফ্যাক্টরসের উপর আমরা আজকে দুটো ল এখানে দেখব। প্রথম লটি হলো লাইবিগ ল অফ মিনিমাম বা লিবিগ ল অফ মিনিমাম, যেটা বলতে সুবিধা হয় বলবে, এবং সেকেন্ডটি হলো সেলফোর্ড ল অফ টলারেন্স। তো প্রথম যে লটা, এটা কি বলছে? আন্ডার স্টেবল কন্ডিশনস দ্য এসেন্সিয়াল কনস্টিটিউয়েন্ট অ্যাভেলেবল ইন অ্যামাউন্টস মোস্ট ক্লোজলি অ্যাপ্রোচিং দ্য মিনিমাম নিড টেন্ডস টু বি দ্য লিমিটিং ওয়ান। অর্থাৎ কোনো একটা জীবের বেঁচে থাকার জন্য যে যাবতীয় যে কম্পোনেন্টগুলো দরকার বা যে কনস্টিটিউয়েন্টগুলো দরকার, তার মধ্যে যেটা সব থেকে কম পরিমাণে পরিবেশে অ্যাভেলেবেল থাকে সেটাই কিন্তু হয় লিমিটিং ফ্যাক্টর। কিন্তু এখানে আরও দুটো প্রিন্সিপাল যুক্ত হবে। প্রথমটি হলো স্টেবল কন্ডিশন, অর্থাৎ এই যে লটা আমরা বললাম এটা জেনারেলি রিলেটিভলি স্টেবল কন্ডিশনে কিন্তু অ্যাপ্লিকেবল। এবং সেকেন্ড আর একটা প্রিন্সিপালকে আমাদের এখানে কনসিডার করতে হয়, সেটা হলো ফ্যাক্টর ইন্টারাকশন, যেটা বোঝায় যে অন্য কোনো একটা ফ্যাক্টর যদি প্রেজেন্ট থাকে সেটা কিন্তু লিমিটিং ফ্যাক্টরকে কিন্তু মডিফাই করতে পারে। একটা এক্সাম্পল দিয়ে সেটা আমি পরে বোঝাচ্ছি। তা প্রথমে আগে বোঝায় যে ল অফ দ্য মিনিমাম বলতে কি বোঝায়। তাহলে আমরা যদি ধরে নিই যে একটা উদ্ভিদকে আমরা একটা বাগানের মধ্যে রেখেছি, যেখানে সূর্যের আলো সঠিক পরিমাণে পৌঁছাচ্ছে, অক্সিজেন সঠিক পরিমাণে পৌঁছাচ্ছে, মাটি থেকে জলও সে সঠিক পরিমাণে পাচ্ছে। তাহলে এই যে ফ্যাক্টরস আমরা তিনটে বললাম, সূর্যালোক, অক্সিজেন এবং মাটির জল, এই তিনটে যদি ঠিকঠাক পরিমাণে সে পায় তাহলে তার গ্রোথ হতে কোনো অসুবিধা নেই।
কিন্তু যদি এই তিনটের মধ্যে কোনো একটি পরিমাণে কম হয়, অর্থাৎ গাছটিকে আমি সাফিসিয়েন্ট পরিমাণে অক্সিজেন দিচ্ছি, সাফিসিয়েন্ট পরিমাণে জল দিচ্ছি, কিন্তু যদি তাকে শেডে রেখে দিই, অর্থাৎ সানলাইট যদি সে সব থেকে কম পরিমাণে পায়, তাহলে কিছুদিন পর দেখা যাবে যে সানলাইটের অভাবে খাদ্য তৈরি করতে না পেরে উদ্ভিদটি কিন্তু মারা পড়ে যাচ্ছে। অর্থাৎ এখানে সানলাইট হয়ে গেল লিমিটিং ফ্যাক্টর, যেহেতু সেটা কম পরিমাণে পাচ্ছে। যদি এই গাছটিকেই আবার সানলাইটের মধ্যে রাখলাম, কিন্তু একটা ভ্যাকুয়াম চেম্বারে রেখে এয়ারটাকে ওখান থেকে বের করে নিলাম, অর্থাৎ তার কাছে অক্সিজেন সাপ্লাই নেই, তাহলে কিছুক্ষণ পর আমরা দেখব গাছটা কিন্তু আস্তে আস্তে মারা পড়ে যাচ্ছে। এখানে তাহলে লিমিটিং ফ্যাক্টর কোনটা হয়ে যাবে? অক্সিজেন। আবার যদি দীর্ঘদিন ধরে আমরা তাকে অক্সিজেন এবং সূর্যালোক সাপ্লাই দিচ্ছি কিন্তু জল সাপ্লাই দিচ্ছি না, তাহলে জল হয়ে যাবে লিমিটিং ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে যে কোনো একটা জীবের সার্ভাইভালের জন্য যে ফ্যাক্টরগুলো এসেন্সিয়াল, তার মধ্যে যেটা সব থেকে কম পরিমাণে থাকবে সেটাই হচ্ছে কিন্তু তার সার্ভাইভালের জন্য লিমিটিং ফ্যাক্টর। এবার এটা রিলেটিভলি স্টেবল কন্ডিশনে কাজ করবে, সেটাও যেমন বললাম, তেমনই কিন্তু অন্যান্য যে ফ্যাক্টরসগুলো এই লিমিটিং ফ্যাক্টরকে অ্যাফেক্ট করতে পারে সেটাও কিন্তু এখানে নজর দিতে হবে। যেমন দেখো এখানে দুটো এক্সাম্পল দিয়েছি। একটা হচ্ছে যদি পরিবেশের মধ্যে স্ট্রনসিয়াম যথেষ্ট পরিমাণে থাকে, তাহলে মোলাস্কারা যে তাদের যে খোল বা সেল থাকে খোলকের মধ্যে, ক্যালসিয়ামের পরিবর্তে কিন্তু স্ট্রনসিয়ামকে ইউজ করতে পারে। অর্থাৎ ক্যালসিয়াম একটা মাইক্রোনিউট্রিয়েন্টস, যেটা তাদের সেলের মধ্যে যদি না সঞ্চিত হয় তাহলে কিন্তু জীবটা সার্ভাইভ করতে পারবে না, প্রোটেক্টিভ লেয়ার সার্ভাইভ করতে পারবে না। যদি সেই ক্যালসিয়ামের পরিবর্তে স্ট্রনসিয়াম পরিবেশে সাফিসিয়েন্ট পরিমাণে থাকে, তাহলে ক্যালসিয়াম লিমিটিং ফ্যাক্টর হলেও স্ট্রনসিয়াম থাকার জন্য কিন্তু এটা বেশ কিছুটা পরিমাণে মডিফাইড হয়ে যাচ্ছে। বা আর একটা এক্সাম্পল দেখো এখানে দেখানো আছে, সেটা হচ্ছে কিছু প্ল্যান্ট যাদের হচ্ছে জিঙ্ক প্রচুর পরিমাণে দরকার হয় যখন সানলাইটের মধ্যে গ্রো করে, যদি তাদেরকে একটু সামান্য রিলেটিভলি শেডের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু তাদের জিঙ্কটা কম পরিমাণে লাগে। অর্থাৎ সানলাইটে থাকাকালীন জিঙ্ক ছিল তাদের লিমিটিং ফ্যাক্টর, কিন্তু যখনই আমি সেই পরিবেশ থেকে একটু চেঞ্জ করছি, সানলাইটটাকে একটু চেঞ্জ করে শেডে নিয়ে এলাম, তখনই কিন্তু লিমিটিং ফ্যাক্টরের ইউজটা কিন্তু কমে গেল। তাহলে এই যে লাইবিগের যে ল অফ দ্য মিনিমাম, তার দুটো কন্ডিশনে কাজ করবে। একটা হচ্ছে স্টেবল কন্ডিশন হতে হবে, এবং সেকেন্ড হচ্ছে অর্থাৎ ফ্যাক্টর যদি আমি স্টেবল না রাখতে পারি তাহলে কিন্তু এই লটা এখানে কাজ করবে না। অর্থাৎ আজ সূর্যালোক যদি লিমিটিং ফ্যাক্টর হয়, কালকে অক্সিজেন লিমিটিং ফ্যাক্টর হবে, পরশুদিন জল লিমিটিং ফ্যাক্টর হবে। তাহলে কন্ডিশনটা কিন্তু স্টেবল হওয়া দরকার। সেকেন্ড হচ্ছে ফ্যাক্টর ইন্টারাকশন, অন্যান্য যে ফ্যাক্টর তাদের প্রেজেন্স এবং তাদের অ্যাক্টিভিটি, এটাও কিন্তু এটাকে যথেষ্টভাবে অ্যাফেক্ট করতে পারে। এবার এই যে আমরা এখানে দেখলাম, তাহলে এখানে লাইবিগের ল অনুযায়ী কোনো একটা ফ্যাক্টরের কম মাত্রায় থাকাটা হলো লিমিটিং ফ্যাক্টর। কিন্তু তাহলে টেম্পারেচারের ক্ষেত্রে আমরা যেমন দেখলাম যে খুব কম তাপমাত্রাতেও যেমন জীবেরা বাঁচতে পারে না, তেমনি খুব অধিক তাপমাত্রাতেও জীবরা বাঁচতে পারে না। তাহলে যে কোনো ফ্যাক্টরেরই কিন্তু খুব কমও ক্ষতিকারক আবার খুব বেশিও ক্ষতিকারক হতে পারে। এই কনসেপ্টের উপর ভিত্তি করে আরেকটা ল আমাদের জানতে হবে, সেটা হলো সেলফোর্ড ল অফ টলারেন্স। এটা 1913-এ সায়েন্টিস্ট একজন দিয়েছিলেন, তার নাম সেলফোর্ড। তো এটা কি বলে? The abundance and distribution of an organism can be controlled by certain factors where levels of these exceed the minimum and maximum limits of tolerance of that organism. কোনো একটা জীবের বা অর্গানিজমের কোনো একটা ফ্যাক্টরকে সহ্য করার মিনিমাম এবং ম্যাক্সিমাম লিমিট যদি ছাড়িয়ে যায় তাহলে কিন্তু জীবটি বাঁচতে পারবে না। তাহলে এই লিমিটগুলোই কিন্তু সেটাকে তার অ্যাবান্ডেন্স এবং ডিস্ট্রিবিউশনকে কন্ট্রোল করবে। ঠিক আছে, তো এর আন্ডারে আবার বেশ কিছু প্রিন্সিপাল আসে। প্রথম হলো টলারেন্স লিমিট উইল ডিফার ফর ডিফারেন্ট অর্গানিজমস অর স্পিসিস। অর্থাৎ আমরা যদি হিউম্যান স্পিসিসের কথা চিন্তা করি, যারা ঠান্ডা কান্ট্রিতে থাকে, কানাডা, আমেরিকা এইসব কান্ট্রিতে থাকে, তারা ট্রপিক্যাল যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিতে তাদের কষ্ট হবে। অর্থাৎ টেম্পারেচার যে সহ্য করার ক্ষমতা হিউম্যান স্পিসিসের বিভিন্ন অর্গানিজমের মধ্যে বিভিন্ন রকম হতে পারে। আবার যদি দুটো জীবের কথা ভাবি, যে কুকুর এবং মানুষ, তাহলে কুকুরের টেম্পারেচার সহ্য করার ক্ষমতা একরকম হবে, মানুষের টেম্পারেচার সহ্য করার ক্ষমতা আর এক রকম হবে। ঠিক আছে, তাহলে স্পিসিস বা অর্গানিজম বোথ হচ্ছে ডিফার করলে কিন্তু লিমিট অফ টলারেন্সটা চেঞ্জ হবে।
নেক্সট হচ্ছে মোস্ট ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড অর্গানিজমস অর স্পিসিস হ্যাভ ওয়াইড রেঞ্জ অফ টলারেন্স। তাহলে যে সমস্ত জীবগুলো টলারেন্স রেঞ্জ বেশি তারা পৃথিবীতে কিন্তু সব থেকে ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড হবে। তাহলে এই যে রেঞ্জ অফ টলারেন্স অনুযায়ী কিন্তু আমরা দুটো টার্ম বলে থাকি, একটা হচ্ছে স্টেনো অর্থাৎ ন্যারো রেঞ্জ অফ টলারেন্স, আর একটা বলা হয় ইউরি যেটা হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ টলারেন্স। তাহলে সে তার উপর ভিত্তি করে যেমন আমরা বলি ইউরি হ্যালাইন, স্টেনো হ্যালাইন, স্টেনোথার্মাল, ইউরি থার্মাল। অর্থাৎ স্টেনোথার্মাল বলার অর্থ যারা লো টেম্পারেচার, লো রেঞ্জ অফ টেম্পারেচার টলারেট করতে পারবে তাদেরকে আমরা বলবো স্টেনো থার্মাল। যেমন হচ্ছে যদি বলি আমরা নিজেরাও হচ্ছি হিউম্যান বিং, আমরাও হচ্ছি স্টেনো থার্মাল। আবার ইউরি থার্মাল কারা? উট, কারণ হচ্ছে এক্সট্রিম টেম্পারেচারগুলো কিন্তু এরা টলারেট করতে পারে। রাতের দিকে হচ্ছে মরুভূমি অঞ্চলে টেম্পারেচার খুব নিচের দিকে নেমে যায়, আবার দিনের বেলাতে খুব বেশি মাত্রায় টেম্পারেচার রাইজ করে, তাহলে তারা হলো ইউরি থার্মাল। আবার যদি বলি ইউরি হ্যালাইন, তাহলে যারা স্যালাইনিটির অধিক মাত্রা সহ্য করতে পারবে তাদেরকে বলবো ইউরি হ্যালাইন। যেমন হচ্ছে ইলিশ মাছ সমুদ্রের জলের স্যালাইনিটিতেও বেঁচে থাকতে পারছে, আবার রিভারের সুইট ওয়াটারের মধ্যেও বেঁচে থাকতে পারছে, কিন্তু রুইকে কি আমরা সামুদ্রিক জলে ফেলতে পারবো না। তাহলে রুই মাছ হলো স্টেনো হ্যালাইন। তাহলে এরকম যে সমস্ত জীবগুলি অধিক মাত্রায় ডিস্ট্রিবিউটেড তাদের হচ্ছে রেঞ্জ অফ টলারেন্সটা বেশি হবে। নেক্সট হলো যদি when conditions are not optimal for one factor, tolerance may be reduced for other factors too. অর্থাৎ একটা ফ্যাক্টর যদি সামান্য চেঞ্জ হয় তাহলে অন্য ফ্যাক্টরটা কিন্তু অ্যাফেক্টেড হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো যদি সয়েলের মধ্যে নাইট্রোজেন পরিমাণে কম হতে শুরু করে তাহলে গ্রাসের ড্রাউট বা খরার প্রতি যে রেজিস্ট্যান্সটা সেটা কিন্তু কমতে শুরু করবে। তাহলে নাইট্রোজেন একটা ফ্যাক্টর, আবার রেজিস্ট্যান্ট টু ড্রাউট আর একটা ফ্যাক্টর। ড্রাউট অবভিয়াসলি রিলেটিং টু দ্য ওয়াটার। তাহলে জলের কম থাকার যে রেজিস্ট্যান্সটা গ্রাসের মধ্যে ছিল সেটা যদি নাইট্রোজেন কমে যায় তার সাথে কিন্তু রিলেটেড হয়ে যাচ্ছে। নেক্সট হলো রিপ্রোডাকশন ইজ ইউজুয়ালি আ ক্রিটিক্যাল পিরিয়ড ওয়েন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আর মোস্ট লাইকলি বি লিমিটিং। এখানে অর্থাৎ বোঝাচ্ছে যে একটা জীব তার রিপ্রোডাক্টিভ ফেজে কিন্তু সব থেকে বেশি ভালনারেবল হয়। যেমন একটা এক্সাম্পল এখানে দেওয়া হলো, সাইপ্রেস ট্রি যে কোনো কন্ডিশনে কিন্তু গ্রো করতে পারে। যদি জলের মধ্যে ডুবিয়েও রাখা হয় তখনও সারা বছর গ্রো করবে, আবার যদি তাকে কমপ্লিটলি ড্রাই কন্ডিশনেও রাখা হয় তখনও গ্রো করতে পারবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত রিপ্রোডাকশন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ময়েস্ট আনফ্লাডেড গ্রাউন্ড পাওয়া যাচ্ছে যেখানে তার সিডটা গ্রো করতে পারবে। অর্থাৎ সিডটার গ্রো করার জন্য ময়েস্ট আনফ্লাডেড গ্রাউন্ড দরকার। এইটি না হলে সে কিন্তু রিপ্রোডাকশনের দিকে এগোতেই পারবে না। বোঝা গেছে? তাহলে আমরা দুটো ল পড়লাম, একটা হচ্ছে লাইবিগ ল অফ মিনিমাম আর একটা হলো সেলফোর্ড ল অফ টলারেন্স। আজকের ক্লাস হচ্ছে এতক্ষণ পর্যন্ত। তোমাদের যা সমস্যা থাকবে বা বুঝতে কোথাও অসুবিধা হলে তোমরা কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ।